কিছুটা তো অবহেলা লাঞ্ছনার শিকার হতেই হবে, কারণ যেমন কর্ম তেমনই ফল ভোগ করাই তো প্রকৃতির নিয়ম। একটা ভিডিও দেখে শুধু হাসিই পাচ্ছে না, রীতিমতো করুণা হচ্ছে। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, ঢাকায় যার অফিস আমার অফিসের পাশেই ছিল, আমাদের সাথে দেখা হতো, কথা হতো, সালাম বিনিময় হতো, মাঝে মাঝে রাজনৈতিক বিষয় নিয়ে আড্ডা হতো। মাহমুদুর রহমান মান্না, তিনি একটা সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার রাজনৈতিক পট পরিবর্তন, রাজনৈতিক উত্থান সবকিছু মিলিয়ে তিনি একটা সময় নিজেকে ভাইবার মান্না হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আজকে তিনি এতটাই করুণ সুরে কথা বলছেন। আচ্ছা, যে যেটা ডিজার্ভ করে না তাকে কি সেটা দেওয়া উচিত? মাহমুদুর রহমান মান্না বেরা পরিকল্পিতভাবে রাজাকার শাবকদের আমন্ত্রণ জানিয়ে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে 5ই অগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে। এই মাহমুদুর রহমান মান্না ভাই তাদের কাছ থেকে সম্মান আশা করে আমার সত্যিই হাসি পাচ্ছে। খাল কেটে কুমির এনে সেই কুমিরের সাথে বসবাস করা মাহমুদুর রহমান মান্না ভাইয়ের পক্ষে কি সম্ভব? যদি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দোষ নেই, তিনি একই গোত্রের, একই কালচারের, একই রাজনৈতিক ফিলোসফির ব্যক্তি ছিলেন। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের রাজনীতিটাই শুরু হয়েছিল ছাত্র শিবির, অর্থাৎ আদি সংগঠন ছাত্র সংঘ, যেটা 71 সালে ছাত্র শিবির হয়েছিল। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের রাজনীতি শুরু হয়েছিল ছাত্র সংঘ দ্বারা। তো আজকে তাদেরই ফ্যান্স ফলোয়ার মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সহযোদ্ধাদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন। 21শে পদক অনুষ্ঠানে তিনি যেতে পারেননি। এই গেট থেকে ওই গেটে, নানান গেটে ঘোরাঘুরি করেও অবশেষে তিনি সে প্রবেশ করতে পারেন নাই। তার সহযোদ্ধারা তাকে প্রবেশ করতে দেয় নাই। চলুন তিনি কি বলেছেন সেটা শুনে আসি। রাত পরে 21শে ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতে প্রত্যেকেই ভাষা আন্দোলন উপলক্ষে পুরস্কার বিতরণ করেন। আজকে পদক দেওয়ার অনুষ্ঠান ছিল সকালবেলা। আমার এত বছরের রাজনীতির জীবনে আমি কোনোদিন সরকারি এইরকম কোনো অনুষ্ঠানে দাওয়াত পাইনি। এইবার তারা দাওয়াত করেছে, আমি রাজি হয়েছি, আমি গেছি। 11টার সময় অনুষ্ঠান হবার কথা, আমি সেখানে পৌঁছেছি 11টা বাজতে 20 মিনিটে। আমি একটু নাদান মূর্খ ধরনের লোক, আমি জানি না কোন গেট দিয়ে ওসমানী উদ্যানে প্রবেশ করতে হয়। পরপর 4টা গেটে গেছি। যারা যারা সেখানে পাহারায় ছিলেন তারা বলেছেন এই গেটে না স্যার, সামনের গেটে যেতে হবে। আমি বলেছি ভেতরে কোনো রাস্তা নাই, বলেছে না ভেতরের রাস্তা বন্ধ। শেষ যে গেটে গেছি তখন 11টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে। যারা সেখানে পাহারায় ছিলেন তারা বলেছেন মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি প্রবেশ করতে পারবেন না। আমি বললাম তাহলে আমি করবো কি এখন? তারা বলছেন আপনি গাড়ি থেকে নেমে যেতে পারেন। আমি মনে করলাম নেমে তারপরে হেঁটে হয়তো ভেতরে প্রবেশ করতে পারবো। আমি নেমেছি, হেঁটে যখন গেট দিয়ে প্রবেশ করতে গেছি তখন আবার বলেছেন আপনি যেতে পারবেন না। আমি বলেছি কেন, আমি তো রেড নই। কোন মন্ত্রী, কোন উপদেষ্টা 10 দিন বিলম্ব করে দেশে এসে শপথ দিয়েছে আমি মাহমুদুর রহমান মান্না 50 বছর ধরে রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি, লড়াই করেছি। এই সরকার যে চলে গেছে আমার তাতে কিছু না কিছু ভূমিকা ছিল, অথচ আমি 15 মিনিট আগে মূল ফটকে পৌঁছাবার পরেও আমাকে সেন্ট্রে প্রবেশ করতে দেয়। তখন প্রধান উপদেষ্টা আসেননি। আমি অভিযোগ করছি, আমি সবাইকে জানতে বলছি। আর আমাদের পজিশন এরকম হয়ে গেছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটি এত ইম্পর্টেন্ট যে 15 মিনিট আগে সদর দরজা বন্ধ করে দিতে হবে কেন? আমি সত্যি আমার জীবনে এত বড় অপমানিত কখনো বোধ করিনি। কি 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 আরে বলুন।
কি? আমার জীবনে এত বড় অপমানিত কখনো বোধ করিনি। এই দেশে একটি রাষ্ট্র অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে দাওয়াত করবার পরে আমার কাছে কার্ড পাঠানো হয়েছে। কার্ডে লেখা হয়নি কটার সময় আসন গ্রহণ করতে হবে, কার্ডে লেখা হয়নি 15 মিনিট আগে গেট বন্ধ করা হবে, কার্ডে লেখা হয়নি সব জায়গায় যেমন থাকে প্রধান অতিথি পৌঁছাবার আগেই দয়া করে পৌঁছাবার চেষ্টা করবে। আমি তো প্রধান অতিথি যাওয়ার আগে পৌঁছেছি, তারপরে আমি কার কাছে বলবো? এটা নিজের কাছে এত ছোট মনে হয়েছে যে এই কথা আমি যদি বলতে যাই অনেক উপদেষ্টা আছে, উপদেষ্টার কিছু মনে না করলে খুশি হব, যারা হয়তো 7 মাস আগে 8 মাস আগে আমার সাথে দেখা করবার জন্য বসে থেকেছে। কাউকে ছোট করছি আবার বলছি, আমি এটা বিশ্বাস করি এই দেশে আমরা যারা বাস করি কেউ কারো থেকে বড় নেই। আপনার নিজের প্রজন্মের সাথে খোঁজ করেন, আপনার আগের যিনি প্রজন্মের মানুষ, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, অথবা এরকম কেউ হয়তো হাল চাষ করে, এরকম হয়তো গ্রামে একটা ছোট মুদির দোকান করেন। আমরা বাঙালি পরিবার কেউ ওই লাখপতি কোটিপতির পরিবার থেকে এখানে আসেনি। কি বুঝলেন? খুব কষ্টে আছেন তিনি, খুব অবহেলা লাঞ্ছনার শিকার হয়েছেন। এই মাহমুদুর রহমান মান্না ভাইদের মতো রাজনীতিবিদরাই জেনে বুঝে পরিকল্পনা করে রাজাকার শাবকদের দিয়ে দালাল ইউনূসের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেছে। একটি সাজানো গোছানো মাথা উঁচু করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আজকে সেই মাহমুদুর রহমান মান্না ভাই যাদেরকে আহ্বান করে রীতিমতো খাল কেটে কুমির এনে তিনি কুমিরের সাথে সে এখন যুদ্ধে নেমেছেন, কুমিরের সমালোচনা করছেন। এটিরও দুটি কারণ হতে পারে। একটা হচ্ছে না পাওয়ার যন্ত্রণা, অন্যটি হচ্ছে বাস্তবতার নিরিখে। তবে অনেকেই বলে থাকেন না পাওয়ার যন্ত্রণা থেকেই মাহমুদুর রহমান মান্না অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অবৈধ দখলদার ইউনূসের বিরুদ্ধে সমালোচনায় মেতে উঠেছেন। আবার অনেকেই বলার চেষ্টা করছেন যে তিনি বাস্তবতার নিরিখে প্রকৃত সত্যটাই তুলে ধরছেন। তবে এই উত্তরটুকু মাহমুদুর রহমান মান্না সাহেবই কিন্তু দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেভাবে আমার সোনার বাংলাদেশকে, আত্মমর্যাদার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, সেভাবে একদিন মাহমুদুর রহমান মান্নাকেও রাজাকার শাবকরা এবং দখলদার ইউনূস বাহিনী ধ্বংস করে দিবে। আজকে এই রাজাকার শাবক দ্বারা শিক্ষক লাঞ্ছিত হচ্ছে। আজকে রাজাকার শাবক দ্বারা বাংলাদেশের কোনো সাংবাদিক, কোনো আইনজীবী নিরাপদ নয়। যাকে যেখানেই পাচ্ছে অপমান করছে, হত্যা করছে, লুটপাট করছে। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। আজকে গণমাধ্যম স্বাধীন নয়। গণমাধ্যমে কেউ লিখতে পারছে না, কথা বলতে পারছে না, না কোনো প্রতিবেদন প্রকাশ করতে পারছে। এই মাহমুদুর রহমান মান্না সাহেবরা খাল কেটে যে ধরনের কুমির নিয়ে আসছে স্বাধীনতার আজকের দিনে, এই ধরনের কুমির, এই ধরনের বিশ্বাসঘাতকতা, এই ধরনের রাষ্ট্রদ্রোহী এবং ধ্বংসযজ্ঞ এই প্রথম। তো কিছুটা তো সহ্য করতেই হবে, কিছুটা তো অবহেলা লাঞ্ছনার শিকার হতেই হবে। কারণ যেমন কর্ম তেমনই ফল ভোগ করাই তো প্রকৃতির নিয়ম। এখনো সময় আছে। বাংলাদেশের প্রত্যেক রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি সবাইকে এই দখলদার ইউনূস বাহিনীর বিরুদ্ধে, রাজাকার এবং রাজাকার শাবকদের বিরুদ্ধে কথা বলতে হবে। আন্দোলন থেকে শুরু করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নয়তো শুধু মাহমুদুর রহমান মান্না সাহেব অবহেলা লাঞ্ছনার শিকার হয়েই জীবনের সবচেয়ে বড় কষ্ট পায় নাই, আরো অনেক বড় কষ্ট মাহমুদুর রহমান মান্না ভাইদের মতো রাজনীতিবিদদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা আমাদের যার যার জায়গা থেকে দখলদার ইউনূস বাহিনীর বিরুদ্ধে তীব্র থেকে তীব্র আন্দোলন এবং প্রতিরোধ করে তুলি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।